সুপার 12-এ কোনো দল 3টি ম্যাচ হেরে যাবার পর সেমির স্বপ্ন এক অর্থে শেষই হয়ে যায়, কিন্তু তারপরও গাণিতিক বেশ কিছু যদি কিন্তু হিসাব যদি মেলে, তাহলে বাংলাদেশ কিন্তু এখনও আছে সেমির লড়াইয়ে। শুনতে একটু অবাক লাগলেও বাস্তবতা সেটাই। আজ বিকেল 4টায় বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, এবং এই ম্যাচটা যদি বাংলাদেশ জেতে তারপর সেই যদি কিন্তু হিসাব মেলানোর ব্যাপার আসবে। সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রি হিট অনুষ্ঠানে। আমি রাকিবুল হাসান আছি আপনাদের সঙ্গে, আর এই বিষয়গুলো নিয়ে আলাপ করার জন্য আমার সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার এহসানুল হক সিজান। তবে তাকে নিয়ে আলোচনায় যাবার আগে আমরা বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা ম্যাচের প্রিভিউ দেখতে চাই। এই তো সেদিনের কথা, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে আকাশে উঠছিল বাংলাদেশ। সেই দলটা কয়েকদিনের ব্যবধানে আজ মাটিতে। মুশফিক মাহমুদুল্লাহদের মুখে হাসি উধাও, হতাশা কষ্টের প্রতিচ্ছবি তাদের চোখে মুখে। আশা প্রত্যাশার বেলুন অনেক আগেই চুপসে গেছে। আহত বাঘ প্রতি আঘাতের শক্তিও যেন হারিয়ে ফেলেছে। দলের সেরা তারকা থাকছেন না। সাকিব তো শুধু একজন সেরা ব্যাটসম্যান অথবা বোলার নয়, ক্রিকেট জ্ঞানে অধিনায়কের বড় ভরসা। বড় ম্যাচে তাকে মিস করা ছাড়া উপায় নেই টাইগারদের। সাকিবের অভাব পূরণ করা সম্ভব নয়, তবে ইনজুরির ওপর আমাদের হাত নেই। আমাদের লড়াই করতে হবে, ভুলের পরিমাণ কমাতে হবে। অন্যের শক্তি সামর্থ্য ভেবে বসে থাকলে চলবে না। অপরিহার্য দুই অলরাউন্ডার নেই, সোহানও খেলতে পারবেন না। তাতে একাদশ সাজানো কষ্টের চেয়ে সহজ হয়েছে। 13 জন থেকে বেছে নেওয়া হবে একাদশ। বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে শামীমের। বিশ্বকাপে শামীমের অভিষেক হতে পারে। আমি বিশ্বাস করি যারা দলে আছে সবাই বড় চ্যালেঞ্জ নিতে পারে। ব্যাটিং লাইন আপ অথবা পারফরমেন্স নিয়ে দুশ্চিন্তা করছি না, পরিস্থিতি বুঝে সব ঠিক করা হবে। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে সেমির লড়াই জমিয়ে রেখেছে সাউথ আফ্রিকা। আর একটা জয় মানে সেই লড়াইয়ে এগিয়ে যাওয়া। শামসি, রাবাদা, নোকিয়াদের দুর্দান্ত বোলিং লাইন আপের পরেও বাংলাদেশকে হালকাভাবে দেখছে না প্রোটিয়ারা। আমাদের দল 3 ডিপার্টমেন্টেই ভালো করছে। আমরা 2-1 তারকার উপর নির্ভর করা দল না। তারপরেও কাউকে হালকা করে নেওয়ার সুযোগ নেই। এই কন্ডিশনে বাংলাদেশ বিপদের কারণ হতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। দুই দলের 6 মুখোমুখিতে বাংলাদেশের শুধুই হতাশা, একটাও জয় নেই। বিশ্ব মঞ্চে একবারই দেখা হয়েছে 2007 সালে, সেবার 7 উইকেটে হেরেছিল বাংলাদেশ। আশা ভরসা সব হারিয়ে সম্মান ফিরে পাওয়ার লড়াইয়ে নামছে বাংলাদেশ, যেখানে অপেক্ষা করছে শক্তিশালী প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। সাম্প্রতিক পারফরমেন্স আর পরিসংখ্যানে অনেক এগিয়ে থাকা দলটিকে নিয়ে খুব একটা ভাবতে চায় না টিম ম্যানেজমেন্ট। স্কিলে জোর দিয়ে ভুল কমিয়ে দুর্দান্ত একটা ম্যাচ খেলে জয়ে চোখ টাইগারদের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। যেমনটা আমরা বলছিলাম যে বাংলাদেশ সাউথ আফ্রিকাকে হারালে তারপর একটা হিসাব নিকাশের মারপ্যাচ তৈরি হতেও পারে, কারণ এই গ্রুপে ইংল্যান্ড খুব কমফোর্টেবল একটা অবস্থায় আছে। যদিও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 4টা ম্যাচ জেতার পরেও ইংল্যান্ডেরও কিন্তু এখনও কনফার্ম না সেমিফাইনাল। আপনাকে স্বাগত জানাচ্ছি সিজান। যেটা আমরা বলছিলাম যে বাংলাদেশ 3টা ম্যাচ হেরে গেছে, খোলা চোখে মনে হয় যে কোনো হিসাব নিকাশ নেই, কিন্তু এ ওকে হারালে ও তাকে হারালে এরকম বেশ কিছু হিসাব নিকাশের একটা ব্যাপার আছে এখনও। যদিও আমরা সেদিকে হয়তো নজর দিব না, বাংলাদেশের একটা জয় তো খুব প্রয়োজন T20 ওয়ার্ল্ড কাপে। নিশ্চয়ই। আসলে দেখেন, টুর্নামেন্টটা খুব ভালোভাবে যে আমরা স্টার্ট করেছি এটা ঠিক না। তারপর আমরা বলবো যে আমাদের যে প্রিপারেশনটা ছিল, যে এই উইকেটে বাংলাদেশের মাটিতে আমরা 2টা সিরিজ খেলেছি, জিম্বাবুয়েতে আমরা সিরিজ জিতেছি। সো জিতার হ্যাবিটটা তো আমাদের ছিল। সো বাংলাদেশ টিম জানে কীভাবে জিততে হয়। হোক এটা উইকেট, বাংলাদেশের উইকেট ছিল, এটা একটু ডিফারেন্ট উইকেট, একটু প্যারাডাইজ উইকেট, ফার্স্ট উইকেট, বাট বাংলাদেশের যে স্টার্টটা, যে 3টা ম্যাচ গেছে, 3টা ম্যাচে যদি একটু ক্যালকুলেশনটা দেখি, যে আমরা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে লাস্ট 2টা ওভারে কিন্তু হেরে গেছি। আমরা কিন্তু শ্রীলঙ্কার সাথে ধ্রুব আর মাহমুদুল্লাহ রিয়াদের 2টা ওভারে কিন্তু হেরে গেছি। সো এই 4টে ওভার বাদে এই 3টা ম্যাচের মধ্যে 2টো আমরা জিততেই পারতাম। এই 2টো ম্যাচ যদি আমরা জিততাম তাহলে কিন্তু ক্যালকুলেশনটা অন্যরকম হতো, সিনারিও কিন্তু আমরা অন্যরকম চিন্তা করতাম। এখন সাউথ আফ্রিকাকে আমরা অনেক জায়ান্ট মনে হচ্ছে আমাদের কাছে, বাট এই সাউথ আফ্রিকা কিন্তু আমরা হারিয়েছি, অনেকবার হারিয়েছি। তো আমার কাছে মনে হয় যে এখন ভালো খেলাটাই ভেরি ইম্পর্টেন্ট হয়ে গেছে। যদিও সাকিব বোধহয় শেষ হয়ে গেছে, খেলছে না, তো জটিলতা আরেকটু দেখা যাচ্ছে। ভালো খেলাটা ভেরি ইম্পর্টেন্ট, টিম ওয়াইজ ইম্পর্টেন্ট। কখনো কখনো কি এরকম মনে হয়, যেমন আমরাই বলবো আজকে আলোচনায় থাকবে সাকিব আল হাসান খেলছেন না, বিশ্বকাপ শেষ হয়ে গেছে, এটা আমরা জানি,
এই যে একটা চাপ তৈরি হলো, মানে বাংলাদেশ অনেক সময় লজিকের বাইরে কাজ করে। আমরা ক্রিকেট দলেও দেখেছি যে যখন আপনার ভালো খেলার কথা, সবাই আছে, অল সেট, তখন হচ্ছে না। কিন্তু আজকে সাকিব নেই, তার জায়গায় কে খেলবে? সাকিবের রিপ্লেসমেন্ট কিন্তু একসঙ্গে দুজন লাগে, মানে একজন ব্যাট করতে হবে, একজন বল করতে হবে, এরকম একটা অবস্থা হয়। এরকম জায়গায়ও বাংলাদেশ অনেক সময় অতীতে দেখা গেছে তার সেরাটা দিয়ে বসেছে। আজকে সেরকম কোনো আশা আপনি দেখছেন কিনা? বাংলাদেশ টিম ভেরি আনপ্রেডিক্টেবল ক্রিকেট খেলে মাঝে মাঝে, বিশেষ করে এই শর্টার ভার্সন। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম ক্যাপাবল। আমরা 2-3টা ম্যাচ হেরে যাওয়ার পরে যেভাবে আসলে মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া বলেন বা টিমের মধ্যে এত প্রেশার ক্রিয়েট হয়ে গেছে, এখান থেকে কিন্তু আমরা এখন চিন্তাই করতে পারছি না যে সাউথ আফ্রিকার সাথে জিতবো নাকি জিতবো না। বাট অনেক পজিটিভ সাইড আছে যেটার মধ্যে আমাদের জেতার অনেক সম্ভাবনা রয়েছে। এটাই ফার্স্ট হলো যে আমাদের উইকেটটা আমাদের ফেভারে, আমাদের সাবকন্টিনেন্ট উইকেট, এই উইকেটে আমরা সবসময় ক্রিকেট খেলি। এখানে আমরা কীভাবে রান করতে হয়, কীভাবে বল করতে হয়, কীভাবে ফিল্ডিং করতে হয়, সব কিছুই আমরা জানি। যার সাউথ আফ্রিকা কিন্তু এই উইকেটে খেলা অভ্যস্ত না। দেন যারা পারফর্ম করে আমাদের, তারা কিন্তু মানে কনসিস্টেন্টলি পারফর্মটা আসছে না। বাট টিম ওয়াইজ যখন বাংলাদেশ টিম খেলে, তখন আপনি দেখবেন যে অন্যান্য অনেক বড় টিমের কাছেও কিন্তু বাংলাদেশ টিম অনেক ভয়ের একটা বিষয় হয়ে যায়। সো উই আর ক্যাপাবল টু বি অনেস্ট। আমাদের হারানোর জন্য যেসব অস্ত্র আমাদের দরকার, স্পিনার বলেন, পেসার বলেন, সবই রয়েছে। এখন দিনটা আমাদের হতে হবে, মোমেন্টামটা আমাদের ফার্স্ট নিতে হবে। আদারওয়াইজ একটু হলো যে আমরা যে প্রেশারে রয়েছে, আমরা 3টে ম্যাচ হেরে গেছি, এই প্রেশারটা তো বাংলাদেশ টিমের রয়েছে। এটা ওভারকাম যদি আমরা করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা সাউথ আফ্রিকার টিমকে খুব একটা জায়ান্ট বলবো না যে আমরা হারতে পারবো না, বাট উই আর ক্যাপাবল। সেটাই, মানে দায়িত্বটা শেষ পর্যন্ত ক্রিকেটারদেরই, তাদের কারণে। এবং সত্যিকার অর্থে আপনি যে কথাটা বলছিলেন, বিষয়টা এরকম যে বাংলাদেশ অনেক সহজ ক্যাচ ফেলেছে আজকে। হয়তো সেরকম একটা আউটস্ট্যান্ডিং ক্যাচ হয়তো দলের মুডটাকে চেঞ্জ করে দিল, একটা রান আউট মুডটাকে চেঞ্জ করে দিল, এরকম কিছু ইন ওয়ান সেন্স মিরাকেলও বলতে হবে, যে যেটা মনে হবে যে রান আউট হবে না, এরকম একটা কিছু হতে হবে বাংলাদেশ দলের জন্য। আমি যদি সাউথ আফ্রিকার দিকে একটু তাকাই, দলটা যে খুব শেপে আছে তা না। আপনি যদি লাস্ট ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে জেতাটাও দেখেন, তারা কিন্তু হারতে হারতে জিতেছে ডেভিড মিলারের লাস্ট বলে 2 ছক্কায়। সাউথ আফ্রিকা দলের টপ অর্ডার ব্যাটিং যে খুব ভালো হচ্ছে তাও না, ওরা স্পিন ভালো খেলে না। এই প্রত্যেকটা জায়গায় তো বাংলাদেশের স্ট্রাইক করার সুযোগ আছে। হ্যাঁ, আপনি যদি দেখেন যে সাউথ আফ্রিকার টিমের সাথে অ্যাগেন্স্ট টিম যখনই আসে, তখনই কিন্তু স্পিনের আধিপত্য বেড়ে যায় অন্যান্য টিমের। সো ওখানে সবসময় যে একটা প্রেশার অনুভব করে যে রাইট হ্যান্ড লেগ স্পিনার বা লেফট হ্যান্ড স্পিনারদের, এই জিনিসটা আমাদের টিমের মধ্যে কিন্তু বিদ্যমান যে লেফট হ্যান্ড স্পিনার আমাদের রয়েছে। সো এই জায়গাটা আমরা ওখানে অ্যাটাক করতে পারি। এবং টপ অর্ডার ব্যাটসম্যান, বিশেষ করে ডোসনের কথা বলছি, যে কনসিস্টেন্টলি কিন্তু লাস্ট পারফর্ম করে আসছে। এবং সাউথ আফ্রিকা এই টিম যে লাস্ট 50 টিমের মধ্যে সবচেয়ে বেশি জিতেছে এই টিমটা। সো যখনই এই প্ল্যাটফর্মে ইন করেছে, এই ইভেন্টে ইন করেছে, তখন কিন্তু তো ওদের পারফরমেন্সটা ডিট্রয়েট করছে। সো খুব একটা যে শেপে আছে সাউথ আফ্রিকা, আপনি যেটা বললেন, সেটা কিন্তু না। ওদেরকে হারানোর মধ্যে অনেক ক্যাপাবিলিটি আছে। যেমন আমরা মিরাকেলের কথা বললেন যে ক্যাচ ধরা বা রান আউট করা, দিস ইজ আওয়ার পার্ট অফ ম্যাচ। এবং এটা হলো আমাদের ডিউটি। ক্যাচ আসবে আমরা ধরবো, রান আউট হলে আমরা রান আউট করবো। খুব একটা মিরাকেলের কিছু করার নাই। মুশকিলটা হচ্ছে কি, আমরা রেগুলেশন ক্যাচ ছেড়েছি, রাইট, যেগুলো দেখতে খুব খারাপ লাগে। এটাই আমি বলছি যে রেগুলার যে জিনিসটা, যে ক্যাচ আসলে আমরা ক্যাচ ধরবো, রান আউটের চান্স হলে আমরা রান আউট করবো, এই জিনিসটা করতে পারলেই কিন্তু এনাফ। এখান থেকে মিরাকেলের কিছু করার দরকার না। বাট আমরা কোথায় পিছিয়ে আছি? আমরা পিছিয়ে আছি, ক্যাচ আসছে আমরা ছেড়ে দিচ্ছি, রান আউটের জন্য আমরা যাচ্ছি না, বা ক্যাচের জন্য আমরা যাচ্ছি না, আমরা সেট হয়ে আউট হয়ে যাচ্ছি, বোলিং লাইন লেন্থ ভালো হচ্ছে না। বাট একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে আমাদের থাকা দরকার, সেই প্রসেস থেকে আমরা বের হয়ে গেছি। সো আমরা জানি আমাদের প্রসেসটা কি, আমরা জানি আমাদের লিমিটেশনটা কি। ওই লিমিটেশন ওয়াইজ যদি 3টা ডিপার্টমেন্টটা ভালো হয়, জাস্ট আমাদের জবগুলো যদি পারফেক্ট হয়, তাহলেই তো আমরা উইন। ডেফিনেটলি অ্যাবসলিউটলি। যদি রেকর্ডের দিকে তাকাই, সেখানে অবশ্য অনুপ্রেরণা নেওয়ার খুব বেশি কিছু নেই, কারণ সাউথ আফ্রিকার সাথে 6টা টি20 আমরা খেলেছি, সবগুলো হেরেছি। তার মধ্যে একটা ছিল বিশ্বকাপে অনেক দিন আগে, 2007 সালে। ফলে রেকর্ডও আমাদের পক্ষে না। যদিও মাঠে নামলে তো রেকর্ডের আসলে খুব বেশি ভ্যালু আর থাকে না। না, আজকে পাকিস্তান 10 উইকেটে জিতেছে ইন্ডিয়ার সাথে, রেকর্ড তো উল্টা ছিল। হ্যাঁ, রেকর্ড তো উল্টা ছিল। আসলে রেকর্ড হয় আসলে রেকর্ড ভাঙার জন্য। আর এই প্ল্যাটফর্মটা আসলে হিসাব নিকেশ করে কোনো ক্রিকেট এখন হয় না। এখন ক্রিকেটটা না অনেক ভাস্ট আকার হয়ে গেছে। কে কোন সময় ভালো খেলবে ইউ নেভার নো। আজকে নামিবিয়ার মতো টিম এত ভালো ক্রিকেট খেলছে, কেউ কিন্তু আমরা দেখিও নি। আজকে আফগানিস্তানকে আমরা সেমিফাইনালে যাওয়ার জন্য মানে আশা করছি। সো এগুলো কিন্তু ওই রেকর্ড
আছে, রেকর্ড তো থাকবেই নিশ্চয়ই যেগুলো খেলে যাচ্ছে, বাট যে এই প্ল্যাটফর্মগুলোয় আসলে টিমগুলা প্রত্যেকটাই ব্যালেন্স টিম। আজকে স্কটল্যান্ড আয়ারল্যান্ড যেভাবে এগিয়ে আসছে, আর সামনে অনেক রেকর্ড হবে যেগুলো আসলে আমাদের আশাও করতে পারিনি বা চিন্তাও করতে পারিনি। যে ক্রিকেট ওয়ার্ল্ডে হচ্ছে, এই ক্রিকেট আসলে যেহেতু এভাবে চলতে থাকে, রেকর্ড অনেক অনেক অনেকভাবে। আপনি নাম নিতে যে আফগানিস্তানের নাম নিয়ে ফেলেছেন একবার, আমার মনে হয় এই বিশ্বকাপের সবচেয়ে বেশি দর্শক হবে বা চোখ থাকবে আগামীকাল আফগানিস্তান ইন্ডিয়া ম্যাচে। কারণ এটা মানে অথচ যখন আপনি ফিক্সচারটা করেছিলেন তখন আফগানিস্তান ইন্ডিয়া ম্যাচ যে এত ইম্পর্টেন্ট হয়ে উঠবে কেউ কিন্তু ভাবেনি, কোনোভাবেই ভাবেনি। নিশ্চয়ই আসলে যেটা বলছেন যে আফগান ইন্ডিয়া, ওদের কিন্তু এখন ইন্ডিয়ার কিন্তু এখনো ইফ অ্যান্ড বাটের মধ্যে রয়েছে, বিকজ নিউজিল্যান্ডকে আফগানিস্তানের সাথে আবার হারাতে হবে, আবার ইন্ডিয়া আফগানকে জিততে হবে, অনেক ক্যালকুলেশন রয়েছে আসলে। মানে ইন্ডিয়া মানে বাংলাদেশ যেমন অনেক আমরা হিসাব নিকাশের কথা বলছি, ইন্ডিয়াও অনেক হিসাব নিকাশের মধ্যে পড়ে গেছে। আমরা সাউথ আফ্রিকার একটা জিনিস বোধহয় রিসেন্টলি ডেভেলপ করেছে যে সাউথ আফ্রিকা যেমন নিজে স্পিন খেলতে পারে না আমরা বলি, কিন্তু ওদের দলে স্পিনারের মান কিন্তু বেড়েছে। আপনি যদি এবার দেখেন তাবরেজ শামসি, তিনি লেফট আর্ম চায়নাম্যান, যেটা তিনি কিন্তু টি-20 1 নাম্বার র্যাঙ্কড বোলার। তো এটা খুবই সারপ্রাইজিং যে তাকে হয়তো অনেকেই ঠিকমতো ওইভাবে মার্ক করেননি, কিন্তু খুবই ফর্মে থাকা, এবং তার সঙ্গে হচ্ছে মহারাজ, দুইজন। তো স্পিন জুটিটা কিন্তু বেশ ভালো। না নিশ্চয়ই সাউথ আফ্রিকা টিমে দেখবেন যে যুগে যুগে কিন্তু একজন বা দুজন স্পিনার কিন্তু সবসময় ছিল, হ্যাঁ, বাট ওরা কিন্তু ব্যাটসম্যানরা স্পিনার খুব একটা ডোমিনেট করে খেলতে পারে না। এবং ওদের যদি লোকাল লিগগুলো অনেক সময় দেখা যায় যে ওই টিমে ওরা এসে যেই দুজন স্পিনার রয়েছে সেই দুজন ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড, এবং নিচে যে স্পিনারগুলো রয়েছে তারা কিন্তু অ্যাভারেজ স্পিনার। এই জন্য হয়তো বা সাউথ আফ্রিকার স্পিন হ্যান্ডেল করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় এইসব মঞ্চে। আদারওয়াইজ যেই স্পিনার ওরা প্রডিউস করে তারা ওয়ার্ল্ড ক্লাস থাকে এবং ওরা ডোমিনেট করে। সো আমার কাছে মনে হয় যে এই দুজনের উপর ভর করে আজকে নিশ্চয়ই আমাদের অ্যাগেনস্টে ওরাই অনেকটা ড্রাইভিং সিটে ওদের বসানোর চেষ্টা করবে, বাট আমরাও তো আসলে স্পিনে ভালো খেলি, বাট এইসব টুর্নামেন্টে স্পিনটা হ্যান্ডেলটা কীভাবে করতে হবে এটা একটা প্ল্যান থাকতে হবে, যেটার এক্সিকিউশন একদম প্রপার হতে হবে। মানে আসলে দিন শেষে ম্যাটার করে যাচ্ছে ওই চাপ কাটানো আর না কাটানোর মধ্যে। মানে আসলে স্পিনার বড় ছোট কোনো বিষয় না দিন শেষে। বাংলাদেশ দলের দিকে যদি একটু তাকাই, আমাদের যে পেস অ্যাটাক আজকে এমনি তো স্কোয়াডটা একটু ছোট হয়ে গেছে, সোহান ইনজুরিতে খেলছেন না, সাকিবের বিশ্বকাপ শেষ হয়ে গেছে, স্কোয়াডই কমে গেছে। 3 পেসার খেলবেন কোনো সন্দেহ নেই, সেখানে মুস্তাফিজের দিকে তাকিয়ে থাকার কথা সবচেয়ে বেশি, কিন্তু স্কোর কার্ডগুলো বলছে যে মুস্তাফিজের চাইতে শরীফুল তাসকিনরা এখন ভালো বল করে ফেলছেন। এটা একটু ফ্রাস্ট্রেটিং কিনা? নিশ্চয়ই ফ্রাস্ট্রেটিং, টু বি অনেস্ট। দেখেন যে ও একটা আইপিএলের মতো একটা বড় মঞ্চে পারফর্ম করে বাংলাদেশকে, এবং যেহেতু ও একটা ভালো পারফর্ম করেছে, তো বাংলাদেশ ওর দিকে তাকিয়ে আছে। অনেক সময় আছে না যে আমার ট্রাম্প কার্ড কে, আমার ট্রাম্প কার্ড হলো ইভেন ভেবে নেওয়া হয় 20তম ওভার ও করবে, 18তম ও করবে, আমার ট্রাম্প কার্ড হলো মুস্তাফিজ এবং সাকিব, ওকে দিয়ে আমি কি করব? এটা ক্যাপ্টেনের প্ল্যান থাকে যে না আমি ওকে পাওয়ার প্লে বোলিং করাবো, সবচেয়ে ভালো ব্যাটসম্যান যখন থাকবে মিডল ওভার দিকে ওকে আমি ইউটিলাইজ করব, আমি ডেথ ওভার বোলিং করাবো। সো এই জায়গাটা কিন্তু যখন প্ল্যান করে ক্যাপ্টেন, তখন কিন্তু মুস্তাফিজের এবং সাকিবের বুঝতে হবে কেন প্ল্যানটা করছে, ক্যাপ্টেন কী চাচ্ছে, উইকেটের জন্য চাচ্ছে নাকি রানের জন্য চাচ্ছে। এই জিনিসটা কিন্তু ক্যাপ্টেন প্ল্যান করবে, ওদের বুঝতে হবে, ও তা অনুযায়ী তাকে ডেলিভারি করতে হবে। সো ওই জায়গাটায় যখন একটু গ্যাপ হয়ে যায় তখন কিন্তু পারফরমেন্সে হেরফের হয়ে যায়, যেটা আমরা মুস্তাফিজের ক্ষেত্রে দেখছি। মুস্তাফিজের যেই এক্সপেকটেশন আমরা তার উপর, সেই এক্সপেকটেশনটা আসলে ফুলফিল করার মতো ও পারফর্ম করছে না, যেটা আইপিএলে করে এসছে। সো যখন ওই লেভেলে পারফর্ম না করবে তখন কিন্তু বাংলাদেশ টিম কিন্তু সেকেন্ড থট চিন্তা করবে যে ওর জায়গায় আমি কাকে এখন বোলিং করাবো। সো এই যেমন আমি যদি আজকের ম্যাচের কথাই বলি, মুস্তাফিজের এই সুপার 12 সবগুলো ম্যাচে দেখা গেছে ডেথ ওভারে ওভার প্রতি 18-20, এটা একদম কমন দেখা গেছে 3 ম্যাচে। এখন আজকের ম্যাচে এখানেই তো ক্যাপ্টেন একটা ঝামেলায় পড়বেন যে আমি কি তার উপরেই কন্টিনিউ করে যাব নাকি অল্টারনেটিভ দিব। ট্রু, তো অল্টারনেটিভ দিতে গেলে সেখানেও তো আমার শরীফুল তাসকিনরা যে একদম খুব রিলায়েবল হ্যান্ডস তা তো বলা যাবে না। ট্রু, এই ক্যালকুলেশনটাই বলছি যে ক্যাপ্টেন কিন্তু চিন্তা করে রেখেছে যে লাস্ট ওভারে যদি 6 থেকে 8 রান লাগে আমি মুস্তাফিজকে আনবো, মুস্তাফিজ আমাকে টিম নিয়ে জিতিয়ে দিবে, রাইট? এটা কিন্তু লাস্ট কাপল অফ ম্যাচে আইপিএলে হয়েছে, অনেকগুলো ম্যাচ জিতেছে, এবং ওর কাছ থেকে এই এক্সপেকটেশন। এখন এসে যদি 18-19 দেয় তখন ক্যাপ্টেন আর কিছু করতে পারে না। সো আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় যখন মানে একটা প্লেয়ারের উপর সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি বা বড় বড় প্লেয়ারদের কাছ থেকে কী চায়,
আমরা চাই ও একটা 50 মারবে 100 মারবে, যখনই ওরা পারফর্ম করে না তখনই কিন্তু ক্যালকুলেশনটা রিভার্স হয়ে যায়। তো খেলাটা তখন অনেকটাই চেঞ্জ হয়ে যায় এবং ক্যাপ্টেনরা যারা থাকে আমি মনে করি খুব একটা বিগ ট্রাবলে পড়ে যায় যে আমি কি করলাম। সো পারফরমেন্স এমন একটা জিনিস, আমি রেটিং করব একজনকে, আমি ওইভাবে রেটিং করে বোলিং অপশনগুলো সাজাবো, বাট ওকে পারফর্ম করতে হবে যেই রেটিং আমি করছি। এটাই একটা আফিফের যে ইম্প্যাক্টটা আমরা দেখতে চাই বা আমরা তাকে যেভাবে রেট করি, সবগুলো ম্যাচ খেলছেন, কিন্তু ফাইনালি যে ইম্প্যাক্টটা চাওয়া হয় সেটা কি আফিফের কাছ থেকে পাওয়া যাচ্ছে? আফিফের আমার কাছে মনে হয় না 20%ও ডেলিভারি করতে পেরেছে এই ওয়ার্ল্ড এরিনাতে। আফিফকে ছোটোবেলা থেকে আমি দেখে আসছি, ও মানে 360 ডিগ্রি যে ক্রিকেটটা বলে, ও এখনও দেখাতে পারে যে 360 ডিগ্রি ক্রিকেট খেলা কী। ওর কিছু কিছু শর্টস কিন্তু আমরা দেখেছি যেটা মার্ক হয়ে যাচ্ছে, সো ওকে আরেকটু আমার কাছে মনে হয় যে যখন এইজ লেভেল আর ইন্টারন্যাশনাল এরিয়াতে কিছুটা হলেও ডিফারেন্স আছে, বিকজ অফ এখানে ভিডিও অ্যানালিসিস আছে, ওর কোন কোন জায়গায় প্রবলেম আছে সেই সব জায়গায় কিন্তু ওকে আটকে দেওয়া হবে, আটকে দেওয়া হচ্ছে। ওর এখন উচিত হবে যে যেহেতু আমাকে ওইসব জায়গায় আটকে দেওয়া হবে, ওইসব জায়গা থেকে আমি কীভাবে বের হব তার করা, বিকজ অফ আমরা কিন্তু ওই যে মুস্তাফিজের মতো আফিফকেও রেটিং করছি যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হবে বাংলাদেশ টিমের। সো ওকে আরেকটু আমার মনে হয় যে ইমপ্রুভ করতে হবে, নিজেকে নিয়ে নিজের কাজ করার অনেক সুযোগ আছে, যে জিনিসটা আসলে সামনে আমাদের অনেক উপকার আসবে। এহসানুল হক সেজান, আমরা আবার ফিরবো, একটা বিরতির সময় হয়েছে। বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচ নিয়ে আমরা একটু আরব আমিরাত থেকে আমার সহকর্মী মাজারুল ইসলামের সবশেষ খবরাখবর শুনে আসবো। নতুন একটা দিন, নতুন একটা প্রত্যাশা বাংলাদেশ দলের জন্য, তবে সেই প্রত্যাশা আশা খুব একটা বাস্তব দেখাচ্ছে না, কারণ সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা সহজ হবে না। সাউথ আফ্রিকা ভালো ফর্মে রয়েছে, তারা সেমির লড়াইয়ে রয়েছে এবং যে কোনো মূল্যে চাইবে বাংলাদেশ দলকে হারাতে। অন্যদিকে বাংলাদেশ দল সেই আগের মতোই ছন্নছাড়া অবস্থায় রয়েছে, ইনজুরি সমস্যা রয়েছে, ধারাবাহিক পারফরমেন্স নেই এবং একাদশ গঠন নিয়েও অনেক ভাবতে হচ্ছে, কারণ যেখানে সাকিব আল হাসান নেই, সাইফুদ্দিন নেই, সোহান নেই, সেখানে জয়ী একটা কম্বিনেশন নিয়ে আসা বা ভালো একটা কম্বিনেশন তৈরি করা খুবই কঠিন কাজ ডমিঙ্গোর জন্য বা অধিনায়কের জন্য। তারপরেও কিছু করার নেই, হাতে অপশন নেই। শামীম এর অভিষেক হবে বিশ্বকাপ মঞ্চে, রুবেল এবং নাসুম বাইরে থাকবেন। আগের যেই একাদশটা ছিল সেই একাদশের সাথে শুধুমাত্র শামীম যোগ হবে সাকিবের জায়গায়। সব কিছু মিলিয়ে বাংলাদেশ দলের জন্য কঠিন একটা চ্যালেঞ্জ এবং যেই মাঠে খেলা হবে সেখানেও কিন্তু গত 8টা ম্যাচে যারা চেস করেছে তারা জয় পেয়েছে 6 বার। তাতে বলতেই হয়েছে কন্ডিশনটা চেঞ্জ হয়েছে, টসটাও ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। অন্যদিকে সাউথ আফ্রিকার বোলিং লাইন আপ নিয়ে কথা বলতেই হচ্ছে, তারা অনেক স্ট্রং বোলিং লাইন আপ এখন, তাদের স্পিনের সাথে পেস ডিপার্টমেন্ট অনেক স্ট্রং, রাবাদা, নকিয়ার সাথে প্রিটোরিয়াস তারা খুব ভালো ফর্মে রয়েছেন এবং স্পিনে শামসির কথা বলতেই হচ্ছে, যাকে বাংলাদেশ দল অনেক ভালোভাবে নেগোশিয়েট করতে হবে, না হলে কিন্তু শামসির কাছে বাংলাদেশ দলের বড় একটা ধাক্কা হয়ে আসতে পারে শামসি। সবকিছু মিলিয়ে বাংলাদেশ দলের জন্য অবশ্যই কঠিন একটা দিন অপেক্ষা করতে পারে, যদিও আশা করতেই হয় যে টি-20 ম্যাচ বাংলাদেশ দল যদি ভালো খেলতে পারে তাহলে জয় সম্ভব। অন্যদিকে আরও একটা ম্যাচ রয়েছে যেখানে পাকিস্তান মোকাবেলা করবে নামিবিয়ার। পাকিস্তান অনেকটাই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। আজকে একটা তাদের জন্য সহজ লড়াই, সেই ম্যাচ জয় পেলে অবশ্যই নিশ্চিতভাবেই সেমি নিশ্চিত হয়ে যাবে। দেখার অপেক্ষা বাংলাদেশের ম্যাচটা বাংলাদেশ কীভাবে নেগোশিয়েট করে, অন্যদিকে পাকিস্তান নামিবিয়া ম্যাচটা কেমন হয়। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফিরছি আলোচনায়। স্কোয়াড যেহেতু কমে এসেছে, 11টা অনেকটাই প্রেডিক্টেড এখন। সেই প্রেডিকশনের মধ্যে একটা হচ্ছে শামীম পাটোয়ারি আজকে সুযোগ পাচ্ছেন, তাকে আমরা টি-20 জন্য রেডি করলাম বেশ কিছুদিন ধরে, কিছু ম্যাচও খেললেন, বিশ্বকাপের মঞ্চে যাওয়ার পরে ম্যাচ পাচ্ছিলেন না, এমন একটা সময় পেলেন যখন আসলে বাধ্য খেলাতে। এটা কি ওর সাইকোলজির জন্য উপকারী না একটু আবার কনফিউশনের মধ্যে থাকবে, সে কি মনে হয়? না, আমার কাছে মনে হয় না যে কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ার বা এই ন্যাশনাল স্কোয়াডে যারা রয়েছে তাদেরকে যে কোনো সময়ই যখন রেডি থাকতে হবে এবং যে কোনো সময় খেলতে হলে তার খেলতে হবে। ইয়েস, হ্যাঁ, পাটোয়ারি আসলে আমি বলবো যে অন্যান্য ক্যাম্পেইনের চেয়ে একটু ইনএক্সপিরিয়েন্স, বিকজ অফ মাত্র 3টা সিরিজ হয়েছে, ও 6টা ম্যাচ খেলেছে, জিম্বাবুয়ের সাথে একটা ভালো খেলেছে। আসলে শামীম পাটোয়ারির ইনক্লুশনটা কীভাবে, যদি আমরা একটু তাকাই, যে সাপোজ সে আমাদের টি-20 টুর্নামেন্টে হয়েছে, আর হ্যাঁ সেই টুর্নামেন্টটা ভালো খেলেছে, দেন জিম্বাবুয়ে সিরিজে ইন করেছে, সেখানে ড্রপ ছিল, সেখান থেকে একটা ম্যাচ বাংলাদেশকে বাঁচিয়েছে। একটা ম্যাচে তার কিছু অ্যাপ্রোচ ছিল যেটা আসলে
আমাদের মনে হয়েছে টি-20-র জন্য অনেক অনেক বেশি কার্যকর। দেন অস্ট্রেলিয়া সিরিজ, নিউজিল্যান্ড সিরিজ, এখানে একটা করে বোধহয় ম্যাচ খেলতে পেরেছে, ওখানে কিছু করতে পারেনি। বাট ওকে বাদ দিয়ে কিন্তু অন্য কাউকে চিন্তা করা যাচ্ছিল না, বিকজ অফ ওর প্যারালে কিন্তু কেউ পারফর্ম করে আসেনি। সো দেন এখন সে ওয়ার্ল্ড কাপ খেলছে। যে জিনিসটা হয় যে ওয়ার্ল্ড কাপ যারা খেলবে তারা সবসময় কিন্তু টিউন থাকবে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তাকে তারা খেলতে হবে। এখন তাকে খেলানো হয়নি দেখে অনেকদিন পরে গ্যাপ পড়ে গেছে, ও এসে কি মানানসই হতে পারবে নাকি, এটা যদি আমরা বলে থাকি তাহলে আমার কাছে মনে হয় যে আমরা ব্যাকফুটে চলে যাব। বিকজ অফ 11-15 জন স্কোয়াডের মধ্যে 11 জন প্লেয়ারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে এবং রেজাল্টের জন্য বেস্ট 11-এই পারফর্ম করবে। অনেক আগে যদি আমি চিন্তা করি, ব্রায়ান লারা অনেক অনেক ম্যাচ ড্রপ ছিল, অনেক বড় বড় অনেক ম্যাচ ড্রপ ছিল। দেন সে যখন সুযোগ পেয়েছে সে কিন্তু 100% দিয়ে কিন্তু আজকে ব্রায়ান লারা। সেটাই। সো ওয়াই নট শামীম পাটোয়ারি, যে ও এখানে যদি ভালো একটা খেলে, এই মঞ্চে যদি ভালো একটা খেলে, তাহলে সে যেভাবে কনসিস্টেন্ট হয়ে যাবে বাংলাদেশ টিমের জন্য। ওয়ান ইনিংসে ওর যে শটস, আমরা যেখানে পিছিয়ে আছি, যে হার্ড হিটিং যেটা আমরা বলছি, যে ওই জায়গাটায় যেখানে মানে স্ট্রেট বাংলাদেশ পিছিয়ে, স্ট্রেট, সেইখানটা কিন্তু অনেকটাই আমার মনে হয় যে রিকভারি করার চান্স আছে ওর ভালো খেলা দিয়ে। ডেফিনেটলি, মানে সেটা একটা স্টেটমেন্ট দেওয়ার দিন এটা। বাংলাদেশ দলের যদি টপ অর্ডারের আলাপ করি, সেখানে রান অনেকের ব্যাটেই আছে কাছাকাছি 150 টোটাল এখন পর্যন্ত রান। মাহমুদুল্লাহ রিয়াদের, নাইম শেখের 148, মুশফিকের 143, কিন্তু ওই যে একটা আউট অফ দ্য বক্স ইনিংস এরকমটা কম, মিসিং। আমরা ছোট ছোট রান দেখছি অনেক। আর তার পাশাপাশি সৌম্য লিটন আজকে হয়তো দুজনই খেলছেন, ফলে সব মিলে ওই জায়গা থেকে রান আসাটা তো খুব জরুরি। আসলে ভাই যে জিনিসটা হচ্ছে যে আমরা রান করছি কিন্তু ইন্ডিভিজুয়াল রান করে ফেলছি। আজকে নাইম শেখ একটা ভালো রান খেলেছে, অন্যরা করেনি, ওকে সাপোর্ট করতে পারেনি। দেন যদি ওই খেলাটাই যদি আমরা যখন আবার বোলিংয়ের দিকে তাকাই, দুজন ভালো বল করেছে, তিনজন ভালো বোলিং করেছেন, করে নাই, ফিল্ডিংয়ে দুটো ক্যাচ ছেড়ে। সো পারফরমেন্স, টি-20-তে পারফরমেন্স যদি জিততে হয়, পারফরমেন্স যদি করতে হয় টিম ওয়াইজ, তিনটা ডিপার্টমেন্টে ইকুয়াল পারফরমেন্স থাকতে হবে। আদারওয়াইজ একটা ডিপার্টমেন্টটা ভালো করবেন, দুটো ডিপার্টমেন্টে খারাপ করবেন, একটা 20 হলে অবস্থা খারাপ। রাইট। আবার কিছু কিছু সিচুয়েশন আছে যে তিনটা ডিপার্টমেন্টে ভালো করেছে, একটা ক্যাচ ছেড়ে দিয়েছে, এখান থেকেও খেলা চলে যেতে পারে। আপনি যখন শর্টার ভার্সনটা অনেক ছোট, এখানে মিস্টেকগুলো অনেক বড়ভাবে দেখা যায় না, এখানে মিস্টেকটা রিকভারি করা যায় না। টেস্ট ম্যাচে আপনি ছোট্ট মিস্টেক 2-3টা হবে, 5 দিন আপনি রিকভারি করে যাবেন, বিকজ অফ লেন্থটা অনেক বড়। ওয়ানডে তো সেম, বাট টি-20-তে ছোট্ট মিস্টেক, ছোট্ট পকেটটাই কিন্তু অনেক বড়ভাবে দেখা যায়, সেটা আসলে রিকভারি করা সম্ভব না। একটা বিষয় আলাপ না করলেই নয়, বিশ্বকাপ তার প্রথম সেঞ্চুরি পেয়েছে গতকাল জশ বাটলার, এবং আপনি যদি তার ইনিংস দেখেন 35 বলে 34 ছিল। মানে একটা সময় যখন ইংল্যান্ড স্ট্রাগলিং, যখন মনে হচ্ছিল যে শ্রীলঙ্কা বোধহয় ইংল্যান্ডকে 120-30-এর দিকে আটকে রাখবে, তারপরে জশ বাটলার একা ইনিংসটাকে নিয়ে গেলেন 160-এর উপরে, নিজে লাস্ট বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করলেন এবং 67 বলের সেঞ্চুরি। খুবই অবিশ্বাস্য। মানে এখান থেকে আসলে কি বাংলাদেশের ক্রিকেটাররা এই সব ইনিংস থেকে কতটা শেখে? দেখেন, এবার ওয়ার্ল্ড কাপে যতগুলো ম্যাচ খেলা দেখেছি, যেই টিম ওপেনিং স্লট থেকে রাশ করতে গেছে তাদের উইকেট পড়েছে, ব্যাকফায়ার হয়েছে। ইভেন ইংল্যান্ড অস্ট্রেলিয়া খেলা, আপনি অস্ট্রেলিয়ার স্পিতে যদি আউটটা দেখেন যে স্কোয়ার কাট মারার বল পুল মেরেছে। সো এই উইকেটটা কিন্তু বুঝতে হবে, উইকেটটা কি ডিমান্ড করছে। উইকেটটা যদি আপনি মনে করেন যে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মধ্যে ভেরি প্যারাডাইস উইকেট, প্রথম থেকে শর্টস খেলা যাবে, না, এই উইকেটটা হলো বোঝার উইকেট, যে এই উইকেটে থাকতে হবে, বলটা হালকা একটু পুরান হতে হবে, দেন আপনি যা ইচ্ছা তা করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। বাট যেই টিম আগে মানে ওই চার্জটা আগে করতে যাচ্ছে তখনই উইকেট পড়ে যাচ্ছে, রানটা হচ্ছে না। আজকে 150 বা 140 আমরা বলছি যে এই উইকেটে অনেক ক্ষেত্রে উইনিং রান হয়ে যাচ্ছে, কম্পিটিটিভ রান হয়ে যাচ্ছে। আপনি সেমিফাইনাল ফাইনালে দেখবেন 180 পর্যন্ত যাচ্ছে, বিকজ অফ খেলতে খেলতে কিন্তু ওরা বুঝতেছে যে এই উইকেটে কি স্টার্টটা কেমন হবে, 3 থেকে 4 ওভার স্টার্টটা কিভাবে হবে। যখন বুঝে যাবে, ক্যাপাবল তো সবাই, কারণ প্রতি ওভারে 10-12 করে নেওয়ার মতো রান কিন্তু ওয়ার্ল্ডের অনেক অনেক ব্যাটসম্যানদের রয়েছে, তো তখন কিন্তু রানটা আস্তে আস্তে বেড়ে যাবে। যেটা বলছিলাম যে এখনো পর্যন্ত এই যে সেঞ্চুরিটা পেলাম এত ম্যাচ পরে,
ওয়ার্ল্ড কাপ পেলো, এখনো পর্যন্ত 200 রান পাওয়া যায়নি। আপনি বলছিলেন সেমিফাইনাল ফাইনালের দিকে যেতে যেতে, মানে এখন তো শেষের দিকে চলে আসছে আস্তে আস্তে, এই সময় হয়তো রানটা 160, 70, 80 এরকম জায়গায় যাবে। যদিও বাংলাদেশের এখন আর 2টো ম্যাচ আছে, সাউথ আফ্রিকার সঙ্গে আজকে এবং তারপরে 4 তারিখ হচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ ম্যাচ। ইকুয়েশন যেটা, যে এই 2টো ম্যাচ জিতলে এই যে বাংলাদেশের এখন একটা গাণিতিক সম্ভাবনা আছে, সেই জায়গার চাইতে সেইটার দিকে ফোকাস বেশি, না একটা উইন বা এই 2টো ম্যাচ ভালো কিছু করার দিকে ফোকাসটা বেশি? আমার কাছে মনে হয় একটা উইন ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড কাপ একটা উইন আসলে সিনারিটা অনেকটা চেঞ্জ করে দিবে। হ্যাঁ, আমরা সেমিফাইনালে যেতে পারবো না, যতই আপনি গাণিতিকভাবে বলেন করেন, এত মিরাকেল আসলে অসম্ভব। তারপরও আমাদের উইন একটা ভেরি মানে খুবই দরকার। অ্যাটলিস্ট সাউথ আফ্রিকার সাথে উইনটা আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়ার চেয়ে ভেরি ইজি হবে, বিকজ অফ সাউথ আফ্রিকার কিছু পকেট আছে। একটু আগে আমরা আলাপ করছিলাম যে স্পিনটা একটু হলো উইক আছে অস্ট্রেলিয়ার থেকে। সো কিছু কিছু পকেট যদি আমরা রিকগনাইজ করতে পারি, কোন কোন জায়গায় তারা উইক আছে, কোন কোন জায়গায় আমাদের অ্যাটাক করতে হবে, বা ওরা কোন কোন জায়গায় অ্যাটাক করলে আমরা ওই জায়গায় হ্যান্ডেল করব, এইসব জিনিসগুলো খুব সুন্দরভাবে যদি আমরা হ্যান্ডেল করতে পারি, এক্সিকিউশন করার ক্ষমতা যদি আমাদের খুব ভালো মতন থাকে, এবং টি-20 যেটা আমি বারবার বলি, ছোট্ট পরিসরের খেলা তো মোমেন্টামটা নেওয়াটা ভেরি ইম্পর্টেন্ট, ব্যাটসম্যানদের পক্ষেও আবার বলারদের পক্ষেও। ব্যাটসম্যান হলে ওই যে প্রথম মোমেন্টামটা নিয়ে যদি আমরা এগিয়ে যাই, একটা ভালো টোটাল হয়ে যাবে। আর হয়তোবা যদি বোলিং স্টার্ট হয় খুব কুইক, 6 ওভারের মধ্যে যদি কিছু একটা করে দিতে পারি, তাহলে কিন্তু ওদেরকে একটা জায়গায় আটকাতে হবে। সো ক্যালকুলেশন ভেরি ইম্পর্টেন্ট। প্ল্যানটা খুব আমি বলবো না যে খুব সোজা এই অবস্থা থেকে, বিকজ আমাদের ইম্পর্টেন্ট 2জন প্লেয়ার নেই। সো এই জায়গাটা ক্যালকুলেশন বা প্ল্যান থেকে আসলে কীভাবে এক্সিকিউশন করে বাংলাদেশ টিম, এটা আসলে দেখার বিষয়। আপনি একটা উইনের কথা বলছেন, সেই উইনটা কি এই কারণেও খুব জরুরি যে আমরা বিশ্বকাপের পরে কিন্তু খুব বেশি ব্রেক পাবো না, এর পরপরই আমাদের পাকিস্তানের সঙ্গে একটা সিরিজ খেলতে হবে, এবং পাকিস্তান যারা কিনা এর মধ্যেই অনেকেরই ধারণা যে ফাইনাল খেলবে এরকম একটা দল, আমরা যে শেপে দেখছি পাকিস্তানকে ওই লেভেলে যাবে, ফলে সেই পরীক্ষাটাও তো খুব কঠিনই হওয়ার কথা। না, ওটা তো হবেই। পাকিস্তান সবসময় টি-20তে বেস্ট টিম আমার কাছে মনে হয় ওয়ার্ল্ডে। আমরা আসলে ইন্ডিয়ার সব কিছু দেখে দেখে আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করি, বাট পাকিস্তানের স্ট্রাকচার ভেরি ভেরি স্ট্রং, এবং লাস্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নও বোধহয় টি-20তে। সো কনসিস্টেন্টলি ভালো খেলে আসছে। এবং বাংলাদেশের উইন কেন দরকার দেখেন, একটা উইন কিন্তু একটা সিনারি চেঞ্জ করে দেয়। আজকে আমরা সবাই নেগেটিভ কথা বলছি, আমাদের প্লেয়ারদের সাথে আমাদের একটা ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে, একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, এগুলো সব কিছু স্টপ হয়ে যাবে একটা উইনে, জাস্ট একটা উইনে। দেখেন, একটা উইনে থাকলে হয় কি, আমরা যদি গঠনমূলক সমালোচনাও করি ওটাও ভালো লাগে, যে না এই জায়গায় প্রবলেম। আর যদি আমরা হাঁটতে থাকি, আমরা যদি বলি শামীম পাটোয়ারির এই জায়গায় প্রবলেম, শামীম পাটোয়ারি কিন্তু বলবে যে আসলে আমার এখানে প্রবলেম। ক্রিকেটে কোনো সময় যখন হাঁটতে থাকে টিম, কোনো সময় কোনো কিছু শিখে না, সেটাই, বিকজ অফ ওরা কীভাবে জিতবে ওটার উপর কনসেন্ট্রেট করে। শিখে শুধুমাত্র যখন টিমটা জেতার অবস্থায় থাকে, তখন কিন্তু অনেক কিছু ভিতরে নেওয়া যায়, অনেক কিছু শেখা যায়। এটা ইন্ডিভিজুয়াল বলেন, টিম হিসাবে বলেন। ইনফ্যাক্ট যেটা বলছিলেন যে জিততে থাকলে অনেক কিছু চোখেও পড়ে না, তার একটা একদম গরম উদাহরণ আছে। নিউজিল্যান্ড ইন্ডিয়া ম্যাচটা যদি আপনি ফলো করেন, নিউজিল্যান্ড ওয়ার্ল্ডের টপ ফিল্ডিং টিম, তারা কিন্তু সেদিন বাজে ধরনের দুটো ক্যাচ ছেড়েছে অ্যাটলিস্ট, কিন্তু দিন শেষে বাকি সবকিছু ঠিকঠাক হয়েছে, ওটা নিয়ে কোনো আলাপই নেই। মানে কারণ ভারত নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি শেষ পর্যন্ত, বাকি সবকিছু তারা ঠিকঠাক করেছে। একই সঙ্গে আমরা যদি একটু আরেকটি বিষয় একটু আলাপ করি, যে বাংলাদেশ দলের কোচিং স্টাফ নিয়ে একটা প্রশ্ন আসলে ঘুরপাক খাচ্ছে নতুন করে, তাদের সঙ্গে একটা গ্যাপ তৈরি করা হচ্ছে, গ্যাপ হয়ে গেছে ক্রিকেটারদের, এরকম কথাবার্তাও ভাসছে, যে জিনিসটা বোধহয় একটু আনফর্চুনেট একটা টিমের এনভায়রনমেন্টের জন্য। নিশ্চয়ই, এটা আমার কাছে মনে হয় যে টিমটা যখন করে গেছে ওয়ার্ল্ড কাপে, এই সময়টা আসলে এইসব কথাটা আসাটা আমার কাছে মনে হয় না যুক্তিযুক্ত, বিকজ অফ হয় টুর্নামেন্টের আগে আসবে, না হয় শেষ হওয়ার পরে, নাহলে শেষ হওয়ার পরে আসবে। কোনো ইভেন্ট চলাকালীন সময় এইসব কথা বললে কি হবে? আমি বাংলাদেশি, আমি বলছি আমার টিমটাকে খারাপ পর্যায়ে নিয়ে যাচ্ছি। আমার বলার তো সময় আছে যে আমি কোন সময় বলবো, এবং সত্যি করে বলছি যে কিছু স্পিকার আছে, তাদের কথা কিন্তু অনেক গ্রহণযোগ্য রয়েছে, তাদেরকে একটু বুঝতে হবে যে কথাগুলো আমি কখন বলবো। আমি পোস্টমর্টম কেন করব না? আমি বাংলাদেশ টিমকে পোস্টমর্টম করব, সেখানে কি ভুল আছে সেই জায়গাটা আমি তাদেরকে জবাবদিহিতা করব, সেই জায়গাটা আমি উন্নতি করার চেষ্টা করব, কিন্তু সবকিছুর একটা সময় আছে। আজকে এই ওয়ার্ল্ড কাপে আমরা কিন্তু শিখেছি, পরে কিন্তু আরো অনেক ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেই সব জায়গায় যদি আমরা একটু বুঝে কথা বলি, আমরা সময়টা বুঝে কথা বলি,
তাহলে অ্যাটলিস্ট বাংলাদেশ টিমটার জন্য ভালো। সেটাই। ইসলানুল হক সিজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, এই ছিল ফ্রি হিটের আজকের আয়োজন। শেষ করছি আজ। দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথি নিয়ে। ধন্যবাদ।